ফেসবুকে কি একটা অনলাইন পেজ চালানো হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু ব্যবসার ভবিষ্যৎ ভাবনায় নতুন একটা দিক খুলে দিতে পারে। দেখুন, পেজ চালানো তো বেশ সহজ, কিন্তু সেটা কি একটা আসল দীর্ঘস্থায়ী ব্র্যান্ডে পরিণত করার পথটা কি? চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৫ লক্ষ। হ্যাঁ, ঠিকই দেখছেন। বাংলাদেশে প্রায় ৫ লক্ষ ব্যবসা চলছে শুধুমাত্র ফেসবুকের উপর ভরসা করে। এই যে বিশাল একটা জগৎ, এটাকে আমরা বলছি কমার্স। এটা এমন এক জমজমাট বাজার যেখানে প্রতিদিন হাজার হাজার লেনদেন হচ্ছে। আচ্ছা, এবার দেখুন এই সংখ্যাটা মাত্র ৩০০। অবিশ্বাস্য লাগছে, তাই না? কোথায় ৫ লক্ষ ফেসবুক পেজ আর কোথায় মাত্র ১০৩ ব্যবসা যাদের নিজেদের ওয়েবসাইট আছে। এই বিশাল ফারাকটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কারণ। তো কেন এই অবস্থা? চলুন এটাই একটু খুঁজে দেখি। আসলে এই দুটো সংখ্যা দিয়ে আমরা দুটো একদম আলাদা ধরনের অনলাইন বিজনেসকে বুঝতে পারি। একটা হলো যেটা শুধু বর্তমানের ওপর নির্ভর করে চলছে, আর অন্যটা ভবিষ্যতের কথা ভেবে তৈরি করা হচ্ছে। একদিকে যেমন এনর্মাস সুযোগ রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু লুকিয়ে আছে মারাত্মক ঝুঁকি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা ভাড়া করা জমিতে দোকান দেওয়া হয়েছে। দোকান আছে, প্রতিদিন কাস্টমারও আসছে, কিন্তু জমিটা তো ফেসবুকের। তার মানে হলো ব্যবসার আসল কন্ট্রোলটা কিন্তু নিজের হাতে নেই। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন পুরো ব্যবসাটাই ফেসবুকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন ব্যাপারটা অনেকটা একটা টাইম বোমার ওপর বসে থাকার মতো হয়ে যায়। চলুন দেখি এই ঝুঁকিগুলো ঠিক কি কি। এই কথাটা একবার ভেবে দেখুন তো, উদ্যোক্তারা যেন ফেসবুকের হাতের পুতুল হয়ে যান। ফেসবুক যখনই তার নিয়ম বদলায়, তখন কিন্তু সবাইকে সেই তালেই নাচতে হয়। নিজের ব্যবসার ওপর নিয়ন্ত্রণ বলতে গেলে প্রায় কিছুই থাকে না। ঝুঁকিগুলো যদি আরেকটু ভেঙে বলি, প্রথমত অ্যাডের খরচ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। দ্বিতীয়ত, ফেসবুক যে কোনো সময় তার অ্যালগোরিদম বা নিয়ম বদলে দিতে পারে, আর তাতে একটা পেজের রিচ রাতারাতি কমে যেতে পারে। আর সবচেয়ে বড় ঝুঁকি কোনটা জানেন? কাস্টমারের তথ্য, মানে ফোন নাম্বার, ইমেল, এই সব কিছুর মালিক কিন্তু ফেসবুক, উদ্যোক্তা নিজে নন। ফলে দিনের শেষে নিজের কোনো ডিজিটাল সম্পত্তি তৈরি হচ্ছে। এই ছবিটা কি বলছে দেখুন। যখন একটা ব্যবসার সব ক্রেতা, সব বিক্রি, সব কিছুই একটা মাত্র জায়গা থেকে আসে, তখন বিপদটাও কিন্তু এক জায়গাতেই জমাট বেঁধে থাকে। যদি কোনো কারণে ফেসবুক তার নিয়ম বদলায় বা ধরুন পেজটাতেই কোনো সমস্যা হলো, তাহলে কিন্তু পুরো ব্যবসাটা এক মুহূর্তে ভেঙে পড়তে পারে। একটা বেশ শকিং তথ্য হচ্ছে, কিছু সূত্র বলছে যে ২০২৬ সালের মধ্যে প্রায় ৮০% ফেসবুক ভিত্তিক ব্যবসা হারিয়ে যেতে পারে। কিন্তু কেন? কারণটা হলো তারা একটা ব্র্যান্ড তৈরিতে মনোযোগ দিচ্ছে না, কাস্টমারের ডেটা নিজেদের কাছে রাখছে না, আর এই তীব্র প্রতিযোগিতার বাজারে একসময় গিয়ে পিছিয়ে পড়ছে। তাহলে এর থেকে বের হওয়ার উপায়টা কি? উপায় হলো নিজের একটা ডিজিটাল ঠিকানা তৈরি করা। ফেসবুকের এই ভাড়া করা দোকান ছেড়ে নিজের একটা ওয়েবসাইট বানানো, যার ১০০% নিয়ন্ত্রণ থাকবে নিজের হাতে। চলুন পার্থক্যটা একটু পাশাপাশি রেখে দেখি। ফেসবুক পেজে নিয়ন্ত্রণ খুবই কম, কিন্তু নিজের ওয়েবসাইটে নিয়ন্ত্রণটা সম্পূর্ণ নিজের। ফেসবুকে কাস্টমারের ডেটা হলো ফেসবুকের সম্পদ, অন্যদিকে ওয়েবসাইটে সেই ডেটা হয়ে যায় আপনার নিজের অ্যাসেট বা সম্পদ। আর একটা ভালো প্রফেশনাল ওয়েবসাইট কিন্তু ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেয়, যা একটা দীর্ঘমেয়াদী ডিজিটাল সম্পদে পরিণত হয়। তো নিজের একটা ওয়েবসাইট থাকলে ঠিক কী কী সুবিধা পাওয়া যায়? এটা কাস্টমারের বিশ্বাস বাড়ায়, ব্যবসাকে ধীরে ধীরে বড় হতে সাহায্য করে, আর কাস্টমারের ডেটা নিজের সম্পদে পরিণত হয়। এই ডেটা দিয়ে কিন্তু পরে আবার তাদের কাছেই বিজ্ঞাপন পৌঁছানো যায়, মানে রিটার্গেটিং করা যায়। কাস্টমার কোথা থেকে ওয়েবসাইটে আসছে, কি দেখছে, পুরো জার্নিটা ট্র্যাক করা যায়। আর অর্ডার ম্যানেজমেন্টের মতো কাজগুলো অটোমেটিক হয়ে যাওয়ায় সময় আর খরচ দুটোই বাঁচে। শুধু একটা ওয়েবসাইট থাকাই কিন্তু যথেষ্ট না। ব্যবসাকে যদি সত্যি দীর্ঘমেয়াদী করতে হয়, তাহলে শুধু টেকনোলজির বাইরে গিয়ে এর ভেতরের পরিচালনা পদ্ধতির দিকেও নজর দিতে হবে। এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা কোনো একজন ব্যক্তির ওপর নির্ভর করে না, বরং একটা প্রসেসের ওপর নির্ভর করে চলে। এখানেই আসছে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের আইডিয়াটা। সহজ কথায় বললে এটা হলো ব্যবসার একটা রুল বুক বা প্লে বুক।
মানে প্রত্যেকটা কাজের জন্য একটা লেখা নিয়ম থাকবে। এর মূল উদ্দেশ্য হলো ব্যবসাটা যেন শুধু উদ্যোক্তার মেমোরি বা উপস্থিতির ওপর নির্ভর না করে, বরং একটা সিস্টেমের ওপর ভর করে চলে। এসওপি থাকলে কি হয়? প্রথমত, প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি সবসময় এক থাকে। নতুন কেউ কাজে যোগ দিলে তাকে ট্রেনিং দেওয়া অনেক সহজ হয়ে যায়। কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসে। আর সবচেয়ে বড় লাভটা কি জানেন? এটা উদ্যোক্তার নিজের সময় বাঁচায়। ফলে সারাদিন শুধু ব্যবসা চালানো নয়, ব্যবসাকে আরও বড় করার কথা ভাবার সুযোগ পাওয়া যায়। এই উদাহরণটা একবার ভাবুন তো, ধনেপাতা প্যাক করার জন্য এসওপি, মানে ডেলিভারির সময় ধনেপাতায় কয়টা রাবার ব্যান্ড দিতে হবে আর সেটা ডেলিভারি ব্যাগের ঠিক কোন জায়গায় রাখতে হবে সেটারও নিয়ম করা আছে। যদি এত ছোট একটা কাজের জন্য সিস্টেম বানানো যায়, তাহলে তো ব্যবসার কোনো কিছুই সিস্টেমের বাইরে থাকার কথা না। এটাই হলো প্রসেসের আসল শক্তি। তো এই সেকশনের মূল কথাটা হলো, শুধু বিক্রির পিছনে না ছুটে একটা মজবুত সিস্টেম তৈরি করতে হবে। যখন একটা সিস্টেম দাঁড়িয়ে যায়, তখন ব্যবসাটা নিজে থেকেই চলতে শুরু করে এবং লাভজনক থাকে। চলুন এবার সব শেষে একটু বড় ছবিটা দেখি। শুধু আজকের বিক্রি বা আজকের লাভ নয়, বরং একটু দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তাকানো যাক। প্রশ্নটা হলো, ভবিষ্যতের জন্য আসলে কি গড়া হচ্ছে? আসলে পুরো আলোচনার সারমর্ম কিন্তু এটাই। স্বল্পমেয়াদী লাভের চিন্তা থেকে বেরিয়ে এসে এমন একটা ব্র্যান্ড তৈরির দিকে এগোতে হবে যা দিনের পর দিন আরও মূল্যবান হবে। আর এর জন্য নিজের একটা ওয়েবসাইট তৈরি করা এবং ব্যবসার ভেতরে একটা শক্তিশালী কর্মপ্রক্রিয়া বা এসওপি তৈরি করা, এই দুটোই কিন্তু অপরিহার্য পদক্ষেপ। তো শেষ করার আগে এই প্রশ্নটাই থাকলো, লক্ষ্যটা কি? শুধু একটা লাভজনক ব্যবসা চালানো, নাকি এমন একটা ব্র্যান্ড তৈরি করা যা সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে উঠবে, টিকে থাকবে? নিজের উদ্যোগকে কোন পথে নিয়ে যাবেন সেই সিদ্ধান্তটা কিন্তু এখনই নেওয়ার সময়।